আজকে আমরা পড়তে চলেছি হিউম্যান রিপ্রোডাকশনের আর একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। তো দেখো, গ্যামেটোজেনেসিস কি? এই গ্যামেটোজেনেসিস শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত। গ্যামেটোজেনেসিস শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে কি গ্যামেট আর একটা হচ্ছে জেনেসিস। দেখো, গ্যামেট কি বলছে, এটা গ্যামেট। আর এটি কি জেনেসিস মানে? জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া। কি হচ্ছে? সৃষ্টি হওয়া বা সৃষ্টি করা। তাহলে গ্যামেটোজেনেসিস কি? গ্যামেটোজেনেসিস হচ্ছে গ্যামেট সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই আমরা কি বলছি? গ্যামেটোজেনেসিস। এবার গ্যামেট জিনিসটা কি? দেখো, গ্যামেটের বেসিক ডেফিনেশন হচ্ছে গ্যামেট হচ্ছে যৌন জননের একক। গ্যামেট হচ্ছে যৌন জননের একক। পুরুষদের ক্ষেত্রে আমরা বলে থাকি শুক্রাণু, আর মহিলাদের ক্ষেত্রে আমরা বলে থাকি ডিম্বাণু। এগুলো একসাথে এসেই কি গঠন করে? জাইগোট। এগুলো একসাথে এসে কি গঠন করবে? জাইগোট। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এবার এই গ্যামেটোজেনেসিস আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। এই গ্যামেটোজেনেসিসকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর আরেকটা হচ্ছে উজেনেসিস। কি বললাম? একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর একটা হচ্ছে উজেনেসিস। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তো চলো দেখে নেওয়া যাক। এবার দেখো, এই যে স্পারমাটোজেনেসিস ঠিক গ্যামেটোজেনেসিসের মতনই দুটো শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি স্পার্ম, আর একটা কি জেনেসিস। জেনেসিস শব্দের অর্থ আমরা আগেও দেখেছি। জেনেসিস শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, আর স্পার্ম মানে শুক্রাণু। তাহলে আমরা এখানে বলতে পারি শুক্রাণু সৃষ্টির ঘটনাকেই আমরা কি বলবো? স্পারমাটোজেনেসিস। শুক্রাণু সৃষ্টির ঘটনাকেই আমরা কি বলতে পারি? স্পারমাটোজেনেসিস। ডেফিনেশনটাকে যদি আরো ভালো করে আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি জার্ম সেল অথবা স্পারমাটোগোনিয়া থেকে, কি বলছি, জার্ম সেল অথবা স্পারমাটোগোনিয়া থেকে শুক্রাণু উৎপাদন হওয়ার যে পর্যায়ক্রমিক ঘটনাবলী, তাদেরকে আমরা একসাথে বলবো কি? স্পারমাটোজেনেসিস। তাদেরকে আমরা কি বলবো? স্পারমাটোজেনেসিস। এবার এই যে জার্ম সেল বা স্পারমাটোগোনিয়া, এগুলো কি? এগুলো আমরা বিস্তারিতভাবে আগের ক্লাসে দেখেছি। তো তোমাদের যদি সেগুলো বুঝতে অসুবিধা হয় বা কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা সেগুলো আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো। তো স্পারমাটোজেনেসিস, এই স্পারমাটোজেনেসিসে আমরা দেখলাম যে জার্ম সেল বা স্পারমাটোগোনিয়া থেকে শুক্রাণু উৎপাদনের ঘটনাকে আমরা কি বলছি? স্পারমাটোজেনেসিস। এবার দেখো, জার্ম সেল কোনগুলো? জার্ম সেল কোনগুলো? জার্ম সেল হচ্ছে এই যে তোমরা এই ছবিটা দেখছো, এটা হচ্ছে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনের, যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করে নিয়েছি। এই শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনে তোমরা এই যে অংশগুলো দেখছো, এই যে অংশগুলো দেখছো, এগুলোকে আমরা বলে থাকি কি? জার্ম সেল। এই জার্ম সেলগুলো কি করে? এই জার্ম সেলগুলো বিভাজিত হয়ে উৎপন্ন করে স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট এবং স্পারমাটিড। তাহলে দেখো, এই জার্ম সেলগুলো বিভাজিত হয়ে প্রথমে কি উৎপন্ন করছে? এই অংশটা হচ্ছে স্পারমাটোগোনিয়া, তারপরে দেখবো প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট, আর তারপরে এখানে থাকবে স্পারমাটিড। এবার এই যে পুরো প্রসেসটা, এই যে পুরো প্রসেসটা আছে, এই পুরো প্রসেসটা কোথায় ঘটছে? এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। কোথায় ঘটছে? সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। সেমিনিফেরাস টিউবিউল, শুক্রাশয়ের আণুবীক্ষণের গঠন এরকম ছিল, আশা করি তোমাদের মনে আছে সেমিনিফেরাস টিউবিউলের স্ট্রাকচারটা। এছাড়া তোমরা যদি শুক্রাশয়ের লম্বচ্ছেদের ছবিটা মনে করতে পারো, এরকম করেছিল। এই অংশটা বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করেছিল। এইভাবে আমরা দেখেছিলাম প্রায় 8টা কি 9টা প্রকোষ্ঠে ভাগ করেছিল, যার মধ্যে এইরকম সূত্রাকার কিছু অংশ ছিল। এই সূত্রাকার অংশগুলোকে আমরা কি বলেছিলাম? সেমিনিফেরাস টিউবিউল, যার মধ্যে কি উৎপন্ন হচ্ছিল? শুক্রাণু উৎপন্ন হচ্ছিল। আর এই স্পারমাটোজেনেসিস কোথায় হচ্ছে? এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। শুক্রাশয়ের লম্বচ্ছেদে এইরকম ছিল, আর শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনে এইরকম ছিল। ঠিক আছে, এবার এই যে পুরো প্রসেসটা আছে, এই পুরো প্রসেসটা 3টি স্টেপে কমপ্লিট হবে, যে স্টেপগুলো আমরা দেখে নিব। তো চলো দেখে নেওয়া যাক।
তো এবার এই যে পুরো প্রসেসটা যে 3টি দশার মধ্যে কমপ্লিট হবে, সেই 3টি দশা আমরা দেখতে চলেছি। তো দেখো, প্রথম যে দশা রয়েছে তাকে আমরা বলি বিভাজন দশা। এই দশায় কি হবে, একটি জার্ম সেল আমরা নিয়ে নিব। এই দশাটা দেখার জন্য আমরা কি করবো, একটা জার্ম সেল নিয়ে নিব। জার্ম সেল কোনগুলো, এই যে এখানে মার্কিং করা রয়েছে, এগুলো হচ্ছে জার্ম সেল। তো দেখো, আমি যদি এখানে একটা জার্ম সেল নিয়ে নিই, এই জার্ম সেল কি অবস্থায় থাকবে, এই জার্ম সেল থাকবে 2n অবস্থায়। 2n মানে 2n অর্থাৎ হচ্ছে ডিপ্লয়েড অবস্থায়। আমরা জানি দেহকোষ সর্বদা ডিপ্লয়েড অবস্থায় থাকে এবং জনন কোষ থাকে হ্যাপ্লয়েড অবস্থায়। তো এটা হচ্ছে কি, একটা জার্ম সেল। এই জার্ম সেল কি অবস্থায় রয়েছে, 2n অথবা ডিপ্লয়েড অবস্থায় রয়েছে। এবার আমরা দেখব এখানে মাইটোসিস কোষ বিভাজন হবে। কি হবে, মাইটোসিস। এবার আমরা দেখব এখানে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সমবিভাজন হবে। কি হবে, সমবিভাজন, অর্থাৎ এই কোষটি দুটো অংশে বিভক্ত হয়ে যাবে। এই কোষটি দুটো অংশে বিভক্ত হয়ে যাবে, কিন্তু এদের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে সেগুলো কিন্তু সমান থাকবে। কেন সমান থাকবে, কারণ আমরা জানি মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। মাইটোসিসকে কি বলা হয়, সমবিভাজন। পুনরায় পুনরায় কি হবে, এই কোষগুলো পুনরায় বিভাজিত হয়ে যাবে। এই কোষগুলো কি হচ্ছে, পুনরায় বিভাজিত হচ্ছে। এবং বিভাজনের পরেও এদের মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে। ক্রোমোজোম সংখ্যা কোনোভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু ডিপ্লয়েড স্টেটেই থেকে যাচ্ছে। কেন থাকছে, কারণ এখানে কিন্তু পুরোটাই মাইটোসিসে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, পুরোটাই হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে কমপ্লিট হচ্ছে, যার কারণে কোনো কিন্তু এখানে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো এবার দেখো, এই যে কোষগুলো উৎপন্ন হলো, এই কোষগুলোকে আমরা বলবো স্পারমাটোগোনিয়া। কি বলবো, স্পারমাটোগোনিয়া। অনেক সময় তোমরা দেখতে পাবে এই স্পারমাটোগোনিয়াকে স্পারমাটোগোনিয়ামও বলা হয়, অর্থাৎ শেষের দিকে ইউএম কথাটি অ্যাড করে দেওয়া হয়। স্পারমাটোগোনিয়া আর স্পারমাটোগোনিয়ামের মধ্যে ডিফারেন্স কি, স্পারমাটোগোনিয়া হচ্ছে প্লুরাল ফর্মে, স্পারমাটোগোনিয়াম হচ্ছে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়। তাহলে এই যে কোষগুলো তোমরা দেখছো, এগুলোকে আমরা বলবো স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া। এবার এই যে স্পারমাটোগোনিয়া রয়েছে, এই স্পারমাটোগোনিয়া দু রকমের হতে পারে। একটা হচ্ছে স্পারমাটোগোনিয়া এ, আর একটা হচ্ছে স্পারমাটোগোনিয়া বি। তো মনে করো এগুলোই হচ্ছে স্পারমাটোগোনিয়া এ, আর এগুলোকে আমি ধরে নিচ্ছি স্পারমাটোগোনিয়া বি। এবার মেন কোশ্চেন হচ্ছে স্পারমাটোগোনিয়া এ আর স্পারমাটোগোনিয়া বি আমরা কোন কোন বেসিসের উপরে বলবো। স্পারমাটোগোনিয়া এ আমরা তাদেরকে বলবো যারা কন্টিনিউয়াসলি বিভাজিত হয়ে যাচ্ছে, যারা কন্টিনিউয়াসলি বিভাজিত হয়ে যাচ্ছে এবং বিভাজনের পর পুনরায় স্পারমাটোগোনিয়ায় উৎপন্ন করছে। যারা কন্টিনিউয়াসলি বিভাজিত হচ্ছে এবং পুনরায় স্পারমাটোগোনিয়া উৎপন্ন করছে তাদেরকে আমরা কি বলছি, স্পারমাটোগোনিয়া এ। কিন্তু আমরা স্পারমাটোগোনিয়া বি কাদেরকে বলবো, স্পারমাটোগোনিয়া বি তাদেরকে বলবো যারা আর বিভাজিত হচ্ছে না, যারা সরাসরি কিসে প্রবেশ করছে, বৃদ্ধি দশায়। ঠিক আছে, তো এই স্পারমাটোগোনিয়া বি আসার আগে স্পারমাটোগোনিয়া এতে আরেকটু আমরা কিছু জেনে নিই। এবার এই যে স্পারমাটোগোনিয়া এ আর স্পারমাটোগোনিয়া বি রয়েছে, এদেরকে কোন কোন বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করছি সেটা দেখে নেওয়া যাক। স্পারমাটোগোনিয়া এ আমরা তাদেরকে বলবো যারা কন্টিনিউয়াসলি বিভাজিত হয়ে যাচ্ছে, যারা কন্টিনিউয়াসলি বিভাজিত হয়ে যাচ্ছে এবং বিভাজনের পর পুনরায় কিন্তু স্পারমাটোগোনিয়ায় উৎপন্ন করছে। এই ধরনের কোষগুলোকে আবার বলা হয় স্টেম সেল। কি বলছি, কি বলা হয় এদেরকে, স্টেম সেল। এবার দেখো এই স্পারমাটোগোনিয়া এর পরে আরো কিছু আমরা কোষ দেখতে পাবো যারা কিন্তু আর বিভাজনে যাচ্ছে না, যারা আর বিভাজনে যাচ্ছে না, বিভাজনে না গিয়ে তারা কি করছে, ডাইরেক্টলি বৃদ্ধি দশায় প্রবেশ করছে। ডাইরেক্টলি কোথায় প্রবেশ করছে, বৃদ্ধি দশায়।
তাহলে দেখো এখান থেকে কি শুরু হবে, এখান থেকে শুরু হবে বৃদ্ধি দশা। তাহলে চলো লিখে নেওয়া যাক, এখান থেকে কি হচ্ছে, বৃদ্ধি দশা। এই বৃদ্ধি দশায় কি হবে, এই বৃদ্ধি দশায় কি হবে, এই যে স্পারমাটোগোনিয়া বি রয়েছে, এই স্পারমাটোগোনিয়া বি আকারে আয়তনে বড় হয়ে যাবে। কি হচ্ছে, আকারে আয়তনে বড় হয়ে যাচ্ছে। কেন বড় হয়ে যাচ্ছে, কারণ এখানে একে ফার্দার ডিভিশনে যেতে হবে, তাই এর আকার আয়তন বড় হয়ে এ কি হচ্ছে, পুনরায় কিন্তু পূর্ণতা প্রাপ্তি পেয়ে যাচ্ছে। তো এই যে অংশটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট। কি বলছি, প্রাইমারি স্পারমাটোসাইট। এবার এই যে প্রাইমারি স্পারমাটোসাইট রয়েছে এ কি হচ্ছে, বৃদ্ধি দশায় কিন্তু আকারে আয়তনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার পরে এ কিন্তু আরেকটি দশায় প্রবেশ করবে, যাকে আমরা বলবো পূর্ণতা প্রাপ্তি দশা। কি বলছি, পূর্ণতা প্রাপ্তি দশা। এই পূর্ণতা প্রাপ্তি দশায় কি হবে, এই যে আমরা প্রাইমারি স্পারমাটোসাইটটি পেয়েছিলাম, এই প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস অন কোষ বিভাজন দ্বারা বিভাজিত হবে। কি হবে এখানে, মিওসিস অন, এবং উৎপন্ন করবে অপত্য কোষ। দেখো এই অপত্য কোষের, এই অপত্য কোষ কিন্তু হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ এন প্রকৃতির। কেন এখানে হ্যাপ্লয়েড প্রকৃতির হচ্ছে, কারণ আমরা জানি মিওসিস অন হচ্ছে হ্রাস বিভাজন। কি মিওসিস অন মানে কি, মিওসিস অন হচ্ছে হ্রাস বিভাজন। এই হ্রাস বিভাজনে কি হয়, মাতৃকোষে যে সংখ্যক ক্রোমোজোম থাকবে অপত্য কোষে কিন্তু তার সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাই আমরা দেখছি বৃদ্ধি দশায় যে প্রাইমারি স্পারমাটোসাইট ছিল, পূর্ণতা প্রাপ্তি দশায় কিন্তু তার ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে এটা হ্যাপ্লয়েডে চলে আসছে। এরপরে দেখবো এরা কিন্তু আবার বিভাজিত হচ্ছে। এবার এই যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো, এই হ্যাপ্লয়েড যুক্ত কোষগুলোকে আমরা কি বলবো, সেকেন্ডারি স্পারমাটোসাইট। কি বলবো, সেকেন্ডারি স্পারমাটোসাইট। এখানে আমরা দেখেছিলাম কি হচ্ছে, প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে কি হচ্ছিল, স্পারমাটোগোনিয়া, আর এখানে হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবার এই সেকেন্ডারি স্পারমাটোসাইট আবার বিভাজিত হবে, আবার বিভাজিত হবে, কিন্তু কোন পদ্ধতিতে বিভাজিত হবে, এখানে বিভাজিত হবে মিওসিস টু পদ্ধতিতে। তাহলে পদ্ধতিটি চলো লিখে নেওয়া যাক, এখানে হচ্ছে মিওসিস টু। এবার দেখো এই মিওসিস টু পদ্ধতিতে বিভাজিত হয়ে এরা কি উৎপন্ন করবে, আবার একই রকম, আবার একই রকম দুটি করে অপত্য কোষের এরা সৃষ্টি করছে। মানে এখানে সমবিভাজন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আর ক্রোমোজোমের কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ মিওসিস টুকে বলা হয় সমবিভাজন। কি বলা হয়, সমবিভাজন। এই সমবিভাজনের জন্য এখানে কিন্তু আর কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না। আর এই যে এই কোষগুলো সৃষ্টি হলো এদেরকে আমরা কি বলবো, এদেরকে বলবো স্পারমাটিড। কি বলবো, স্পারমাটিড। এই কোষগুলোকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি স্পারমাটিড। এবার এই স্পারমাটিড থেকেই কি তৈরি হবে, এই স্পারমাটিড থেকে তৈরি হবে স্পার্ম বা শুক্রাণু।
এই স্পার্মাটিড থেকে কি তৈরি হলো? স্পার্ম বা শুক্রাণু। এই স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরির ঘটনাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। কি বলবো? স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরির ঘটনাকে কি বলবো আমরা? স্পার্মিওজেনেসিস। তাহলে আমরা দেখলাম কিভাবে জার্ম সেল থেকে স্পার্ম তৈরি হলো। তবে এখানে আরেকটা কনসেপ্ট রয়েছে, এই যে স্পার্মাটিড গুলো রয়েছিল, এই স্পার্মাটিড গুলো পুষ্টি লাভের জন্য কোথায় যাবে? এই যে সার্টোলি কোষ রয়েছে, এই সার্টোলি কোষের মধ্যে তারা কিন্তু পুষ্টি লাভ করবে এবং পূর্ণতা প্রাপ্তি পাবে। এই সার্টোলি কোষ থেকে পুষ্টি লাভ করে সেখান থেকে এরা যখন বেরিয়ে যাবে, তো সেই বেরিয়ে যাওয়ার ঘটনাটাকে কি বলে? স্পারমিয়েশন। এটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি যে সার্টোলি কোষে পুষ্টি লাভ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পদ্ধতিকে কি বলেছি? স্পারমিয়েশন। তাহলে আমরা এতক্ষণ থেকে কি দেখলাম? যে জার্ম সেল থেকে কিভাবে স্পার্ম তৈরি হচ্ছে। এই জার্ম সেল থেকে স্পার্ম তৈরি হওয়ার এই যে পুরো ঘটনা, এটাকে আমরা কি বলেছি? স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস। তারপরে দেখো স্পার্মাটোজেনেসিসের পরে আমরা কি জানলাম? স্পার্মিওজেনেসিস আমরা কাকে বললাম? স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরির ঘটনাটাই হচ্ছে কি? স্পার্মিওজেনেসিস। এছাড়া আমরা দেখেছি কিভাবে স্পার্মাটোগোনিয়া আসছে, কিভাবে প্রাইমারি স্পার্মাটোসাইট আসছে, কিভাবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট আসছে, এবং কিভাবে স্পার্মাটিড ও স্পার্ম আসছে। আর এখানে আমরা দেখেছি এগুলো হচ্ছে জার্ম কোষ, যে জার্ম কোষগুলো বারবার বিভাজিত হয়ে কিছু উৎপন্ন করেছে, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্পার্মাটোজেনেসিসের বিস্তারিত ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।